1964 সালে ইন্ডিয়ান নেভিতে জয়েন করার ডিসিশনটা কেন ছিল? 1962 সালে যখন চায়না আমাদের দেশকে আক্রমণ করলো, আমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল যে না, তোমার আর থাকা যাবে না এখানে, তোমাকে ডিফেন্সে যেতেই হবে। আমি প্রথম যখন পার্থ অস্ট্রেলিয়াতে গেলাম, সেখানে ইন্ডিয়ানদের তারা সেভাবে দেখে না, তারা ঠিক পরাধীন জীবন যাপন করার মতো অবস্থা। কারণ গাজী ধ্বংস করার পরে এগিয়ে যাচ্ছি, 2-3 দিন পরে আমরা জানতে পারলাম যে 7 ফ্লিট আসছে আমেরিকা থেকে আমাদেরকে ধ্বংস করবার জন্য। নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে বরফে চাপা পড়েছিলেন। তাকিয়ে যেদিকে তাকাই সেদিকে দেখি বরফ। আমরা কিছুটা যাওয়ার পরে আমরা আর হাঁটতে পারছি না, ওরাও বুঝতে পারছে না যে আমরা কোথায় আছি, আর ওরাও বেরোতে পারছে না। এ পুরো টিম আমরা বরফের নিচে হারিয়ে যাব। রাশিয়ার চেচেন ওয়ারও আপনি এক্সপিরিয়েন্স করেছেন। আমরা যেই মুহূর্তে নামলাম, আমাদেরকে টোটালি আর্মি দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হলো। আমরা যখন ঠিক এয়ারপোর্টের থেকে বাইরে বেরিয়ে আসলাম, বোম্বিংয়ের আওয়াজ পেলাম। আমেরিকা চিন্তা করে দেখলো, এইটা যখন জানতে পারলো যে ইউএসএসআর ভারতবর্ষের সাথে আছে এবং তারা সম্পূর্ণ ফ্লিট নিয়ে এগিয়ে আসছে, তারা তখন ওইখান থেকে অ্যারাবিয়ান সি থেকে ব্যাক করে চলে গেল। 40টার বেশি দেশে আপনি আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন। আমি যেমন দেশ ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছি, দেখুন ঘুরতে যাওয়া আর একটা দেশের প্রতিনিধিত্ব করা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। $1964 সালে ইন্ডিয়ান নেভিতে জয়েন করার ডিসিশনটা কেন ছিল? অন্য কোথাও, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কেন নয়? আমি ঠিক 1964 সালে জয়েন করেছি, কিন্তু আমার ইন্সপায়ার্ড আমি হই, আমি 1952-53 সাল থেকে আমার একটা ছোটোবেলা থেকে এটা ছিল যে আমি ডিফেন্সে ঢুকবো, এবং সেটা আরও বেশি জোর পেলাম 1962 সালে যখন চায়না আমাদের দেশকে আক্রমণ করলো। তখন আমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল যে না, তোমার আর থাকা যাবে না এখানে, তোমাকে ডিফেন্সে যেতেই হবে। এই 62 সালে যদি চায়না এগ্রেশনটা না হতো, আমাদের দেশ যদি আক্রমণ না করতো, হয়তো আমি যেতাম না। কারণ হচ্ছেই, আমি যে জলপাইগুড়িতে, আমার জন্ম জলপাইগুড়িতে, তখন ভারত স্বাধীন হয়নি, বিফোর পার্টিশন, ব্রিটিশ পিরিয়ডে আমার জন্ম। আমি একটা জিনিস দেখেছি, 62 সালে যখন যুদ্ধ হয়, তখন আমাদের সেনাবাহিনী, কারণ যেহেতু বর্ডার এরিয়া, সেনাবাহিনী যেভাবে তাদের টহল দিত, যেহেতু আসতো, আমার দেখে আমি বিশ্বাস করবেন না, আমার যে কী হতো ভিতরে, যে আমি যদি এদের সাথে যেতে পারতাম, আমি যদি এদের জায়গায় আজকে থাকতাম, তাহলে তো আমিও তো এই জিনিস করতে পারতাম। কেন জানি না, মানুষে ভয় পায় ডিফেন্স সার্ভিসকে। সত্যি বলছে কি, সাধারণ মানুষ, বিশেষ করে বাঙালি, আমি বলবো বিশেষ করে বাঙালি, তারা সবসময় ডিফেন্স সার্ভিসকে ভয় পায়। বিশেষ করে মা বাবা কোনোদিন তার ছেলে মেয়েকে অ্যালাউ করে না ডিফেন্সে যাওয়ার জন্য। তাহলে ছেলে ডিফেন্সে যাবো না, মরে যাবে নিশ্চয়ই, ঠিক আছে। সিভিলে কেউ মারা যাচ্ছে না, তাহলে সিভিলেও তো লোক মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, তাহলে আমি কেন সেই জিনিসে যাবো, যেটা আমাকে ইন্সপায়ার করেছে ছোটোবেলা থেকে। সেই জায়গাটায় আমি যখন চান্স পেলাম 62-তে, তখন আমি জয়েন করার চেষ্টা করলাম জলপাইগুড়ি থেকে। তখন আমাকে জলপাইগুড়িতে একটা হলো যে না, এখান থেকে হচ্ছে না, আমাকে মেডিকেলি একটা কী গ্রাউন্ড দেখিয়ে কী বলে আমাকে আউট করে দিল। আমার ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি চলে আসলাম কলকাতায়। এই আমার আসা কলকাতা। আমি কলকাতায় এসে 1960 সালে কলকাতায় আসি আমি। তারপরে আমি আবার জলপাইগুড়ি চলে যাই, আবার ব্যাক করি। আমি এসে গোখেল রোডে আমি ওখানে ডিফেন্সের আমি বললাম না, আমি ডিফেন্স জয়েন করব। সেই যে ডিফেন্সে গেলাম, গিয়ে আমার ফার্স্ট পোস্টিং হলো, ট্রেনিং হলো আমাদের কোচিনে, কেরালা কোচিন। তো এই হলো আমার 64-এর জয়েনিং। 64-এ জয়েন করলাম। জয়েন করার পরে ন্যাচারালি যা হয়, আমাদের বোধহয় 8 মাস কি 10 মাসের ট্রেনিং ছিল। ট্রেনিংয়ের পরে আমি যখন আসার পরে আমার মা তো প্রথমে জানতে যেই পারলো যে আমি নেভিতে যাচ্ছি, আমি কাউকে জানাইনি, আমি না জানিয়ে চলে গেছি, কেউ জানতো না। আমি তারপরে যখন ফিরে আসলাম, বাই দ্যাট টাইম আমি জানিয়েছি সমস্ত। মা আমাকে ধরে একদম জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন, বলে সে কী করছিস, তুই বাড়ির বড় ছেলে, তুই চলে গেলি ডিফেন্সে, তোর ভাইয়েরা, ছোটো ভাইগুলো কী করবো? বলে সবাইকে আমি দেখবো, সেই জন্যই তো আমি ডিফেন্সে জয়েন করেছি। আর দেশ মাতৃকাকে সেবা করব আমি, এটা তো আমার ছোটোবেলা থেকেই। সুতরাং সেই সুযোগ যখন পেয়েছি, নিশ্চয়ই
সেটা অ্যাভেল করলাম। 40টার বেশি দেশে আপনি আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন। যেহেতু আপনি ভারতবর্ষ নিয়ে এখন কথা বলছিলেন, আপনার মেমোরিজ বা এক্সপিরিয়েন্স কোনটাতে সব থেকে বেশি মেমোরেবল? মেমোরেবল, আমি যেমন দেশ ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছি, কারণ দেখুন ঘুরতে যাওয়া আর একটা দেশের প্রতিনিধিত্ব করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি প্রথম যখন পার্থ অস্ট্রেলিয়াতে গেলাম, সেখানে দেখলাম ইন্ডিয়ানদের তারা সেভাবে দেখে না, অথচ ওখানে প্রচুর ইন্ডিয়ান আছে। কারণ কি, অস্ট্রেলিয়াতে একটা জিনিস হচ্ছেই যে যেহেতু লোকসংখ্যা খুব কম, জনসংখ্যা খুব কম, এবং যারা বাঙালি আছে ওখানে তারা, আমি দেখলাম, আমি কয়েকজন বাঙালির সাথেও আমার আলাপ আলোচনা হয়েছে এবং দিয়ে করেছি, তারা দেখলাম তারা ঠিক মানে সন্তুষ্ট নয়। কারণ এই যে আমরা মানে একটা দেশের অন্য দেশে আমাদের যে ভারতীয়রা যারা আছে তারা ঠিক পরাধীন জীবন যাপন করার মতো অবস্থা। তো এটা আমার খুব ভালো লাগেনি। এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে এই জিনিসটা খুব ভালো লাগেনি, মানে অ্যাকসেপ্টেন্সটা ছিল না অতটা ইন্ডিয়ানদের। এটা হলো। তারপরে আমরা যখন ফেরার সময় মাঝ রাস্তায় যখন আমরা এসেছি ফ্লাইটে, হঠাৎ একটা ইঞ্জিন খারাপ হয়ে যায়, আমাদের বললো আমরা ব্যাক করতে হবে পারতে। আবার সেই সময়ের এক্সপিরিয়েন্সটা, সে সময়, কারণ কি তখন আমার বয়স খুব বেশি নয়, ন্যাচারালি কী হয় যে ওই যে সময়টা আবার ব্যাক করে যাচ্ছি, একটা আমি ভারতে ফিরছি, বাড়িতে যাব, মা বাবা ভাই বোন এদের সাথে দেখা হবে, তো সুতরাং সেই সময়টা আবার ফিরে যাচ্ছি আমরা, এবং ফিরে যেতে পারবো কি না এটাও ছিল একটা বিরাট ইয়ে। আমরা ফিরে গেলাম, তারপরে গিয়ে ওখানে 2 দিন থাকতে হলো আমাদেরকে। থাকার পরে ওরা যখন ফ্লাইট চেঞ্জ হলো ঠিক করে নিয়ে আমরা আবার ব্যাক করে আসলাম। আমাদের সামনে একটি আমি তুলে এটা দেখাতে চাই, স্যার এটাকে একটু এক্সপ্লেন করবে। স্টোর কি, এটা হচ্ছে আর্মস অ্যান্ড অ্যামুনিশন সেন্ট্রাল স্টোর লেখা রয়েছে। স্যার এটাকে একটু, এটা আপনি কি এই মিশনের পরেই কি আপনি এটাকে অ্যাচিভ করেছেন? না, অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে এটা আমার কাছে এসেছে আমি কিন্তু নিজেও জানি না। এটা অ্যাকচুয়ালি যখন যুদ্ধ শেষ হয়ে যায়, কারণ মাঝখানে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, যুদ্ধটা কিন্তু ওখানে শেষ হয়নি। গাজী ধ্বংস করার পরে এগিয়ে যাচ্ছি, তখন আমরা 2-3 দিন পরে আমরা জানতে পারলাম যে 7 ফ্লিট আসছে আমেরিকা থেকে আমাদেরকে ধ্বংস করবার জন্য। চিন্তা করে দেখুন, আমরা দেখলাম একটা বড় যে দুর্ঘটনা তার থেকে বেঁচে ফিরেছি, কিন্তু আর একটা দুর্ঘটনা আমাদের সামনে, 7 ফ্লিট আসছে। তখন কি হলো, আমাদের ভারতবর্ষকে সাহায্য করবার মতো একমাত্র ইউএসএসআর ছিল, না তো রাশিয়া। রাশিয়া তো তখন হয়নি, ইউএসএসআর। এই সোভিয়েট তখন করলো কি, আমরা তাদের হেল্প ছিলাম সেই সময় একমাত্র। আজকে আমরা রাশিয়াকে এত ইয়ে করি কেন, কারণটা হচ্ছে আমাদের যখন যে কোনো ইয়ের সময়, বিপদের সময় একমাত্র আমাদেরকে হেল্প করেছে রাশিয়া এবং ইউএসএসআর। সেই ইউএসএসআর যখন আসলো, আমরা যখন দেখছি যে 7 ফ্লিট এসে গেছে আমাদেরকে ধ্বংস করবার জন্য, আমেরিকা তো আমাদের এগেনস্টে ছিল, চিরদিন আমাদের এগেনস্টে থাকার দরুন কী হলো, তারা তো সেই জন্যই তো সাবমেরিন দিয়েছিল। সাবমেরিন তো ভারতবর্ষকে দেয়নি, তারা তো পাকিস্তানকে দিয়েছিল সাবমেরিন, ওইরকম সফিস্টিকেটেড সাবমেরিন, যে তোমরা ভারতকে ধ্বংস করো। সুতরাং যখন দেখলো যে এটা হয়ে গেছে, তখন করলো কি 7 ফ্লিট নিয়ে তারা এগিয়ে আসলো যে ভারতকে শেষ করতে হবে। আর ভারত যে তৈরি হয়ে আছে সব কিছুকে, কারণ আমাদের ব্রেন পাকিস্তানের ব্রেন থেকে আমাদের ব্রেন অনেক উপরে। আমি এটাকে জোর গলায় বলবো যে আমাদের ব্রেন অনেক অনেক উচ্চ ক্ষমতা এখনও আছে। তা সেই অবস্থার মধ্যে আমরা করলাম কি, আমাদের বাঁচানোর একমাত্র রাস্তা বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি সমস্ত ইয়েতে চতুর্দিকে শুধু এটা ছড়িয়ে পড়েছে যে 7 ফ্লিট আসছে, যার সামনে 7 ফ্লিটের সামনে আমরা বাচ্চা, ভারতবর্ষ তখন বাচ্চা, আমাদের কিচ্ছু নেই তো, হাতে গোনা যায়। 1971 ওয়ারের সময় বলছি, 65-এ তো কিছুই ছিল না, 1971-এর সময়ও আমাদের হাতে গোনা যায় কটা জাহাজ। সেই জাহাজ নিয়ে একমাত্র আইএনএস বিক্রান্ত হচ্ছে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, আর সাবমেরিন বলতে কিছু নেই। আমরা কী নিয়ে যুদ্ধ করব? একমাত্র আমাদের বাঁচাতে পারে রাশিয়া, ইউএসএসআর। আমরা ইউএসএসআর হেল্প নিলাম। ইউএসআর যখন আমরা এটাকে ছড়িয়ে দেওয়া হলো, তারাও দেশ থেকে বললো, আমরা দেশ থেকে সমস্ত কিছু করে এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করা হলো, তখন আমেরিকা চিন্তা করে দেখলো যে এখানে এগিয়ে লাভ নেই। তখন কিন্তু এইটা যখন জানতে পারলো যে ইউএসএসআর ভারতবর্ষের সাথে আছে এবং তারা সম্পূর্ণ ফ্লিট নিয়ে এগিয়ে আসছে, তারা তখন ওইখান থেকে অ্যারাবিয়ান সি থেকে ব্যাক করে চলে গেল। এটা আমাদের একটা বিরাট সাফল্য। আরেকটিও ঘটনা আছে,
আমরা মানে আপনার থেকে এই প্রশ্নের উত্তরগুলো বার করব, কারণ এগুলো আমাদের গুজবাম্প হচ্ছে, মানে এগুলো অজানা আমাদের প্রত্যেকের। নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে বরফে চাপা পড়েছিলেন। সাইরাকুস বলে একটা জায়গা আছে পাহাড়ের উপরে, নিউ ইয়র্ক শহরের ওই পাহাড়ে আমরা আমাদের ওখানে চ্যাম্পিয়নশিপ ছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানে কমপ্লিট হওয়ার পরে আমরা নিউ ইয়র্কে ফিরে আসি, কারণ নিউ ইয়র্ক থেকে আমাদের ফ্লাইট ছিল। নিউ ইয়র্কে আসার পরে আমাদের এর আগে কিছু টিমের ছেলে যাদের রিলেটিভ ছিল ইয়েতে আমেরিকাতে, তারা ওখানে কিছুদিন থেকে গিয়েছিল, ওই স্ট্যাটেন আইল্যান্ডে ছিল, এবং তাদের যে অ্যাড্রেসটা সেটা আমাদের দিয়েছিল যে তোমরা তো আসছো, যদি ইয়ে হয় আমার বাড়িতে এসে উঠো, থাকবে কয়েকদিন এখানে থেকে নিউ ইয়র্ক শহরটা দেখে শুনে নিয়ে তারপরে চলে যাবে। আমরা ঠিক আছে, খুব ভালো কথা। আমরা স্ট্যাটেন আইল্যান্ডে গেলাম, ওখানে থাকলাম। আমরা করলাম কি, ওখান থেকে আমরা সকালবেলায় ওখান থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়তাম, ওখান থেকে বাস ধরতাম, ওই ছিল $250। জাস্ট ওঠার সময় ওখানে একটা এই চোঙের মতো থাকে ইয়েতে, বাসে ইউএসএতে, এই চোঙের মধ্যে ওখানে ওই $250 ঢেলে ইয়ে করে দিয়ে তবে গেটটা খুলবে, নাহলে গেট খুলবে না। ওটা ঠিক গেটের মুখে, কোনো কন্ডাক্টর নেই, কোনো কিছু না, ড্রাইভার একা, আর কেউ নেই বাসে। সেই বাসে আমরা উঠতাম, নিয়ে যেত আমাদেরকে নিউ ইয়র্ক সিটিতে। সেখানে আলেকজান্ড্রিয়া বলে একটা ইয়ে আছে, আমাদেরকে নামিয়ে দিত। আমরা ওখান থেকে করা যা কিছু কেনাকাটি সমস্ত কিছু করে নিয়ে ওখানে খাওয়া দাওয়া টাওয়া করে নিয়ে নিউ ইয়র্ক সিটি একটুখানি ঘুরে টুরে নিয়ে আমরা টাইম মতো সন্ধ্যের সময় বা সন্ধ্যের আগে, আমরা জানি ওখান থেকে প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগতো স্ট্যাটেন আইল্যান্ডে, নিউ ইয়র্ক সিটি থেকে স্ট্যাটেন আইল্যান্ডে আসতে। আমরা সেইভাবে রেডি হয়ে আছি যে অমুক সময় বাসটা ধরবো। সবাই যখন জিনিসটা কেনা হলো, সব কিছু ব্যাকিং নিয়ে আমরা বেরিয়ে আসলাম। আমরা জানি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, সুতরাং রাত্রিবেলায় যে ঠান্ডাটা সেটা একটু বেশি হয় দিনের বেলা, সূর্য অস্তের পরে আর সূর্য উদয়ের পরে, দুটোর তফাৎ আছে অনেকটা, সব দেশে, পৃথিবীর সমস্ত দেশে হয় এই জিনিসটা। তা এই অবস্থার মধ্যে আমরা যখন স্ট্যাটেন আইল্যান্ডে নামলাম, আমরা বাইরে বেরোনোর পর আমরা কোন জগতে আসলাম, তাকিয়ে যেদিকে তাকাই সেদিকে দেখি বরফ, বরফ ঝিরি 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 বরফ পড়ছে। আমরা কিছুটা যাওয়ার পরে আমরা আর হাঁটতে পারছি না, বডি ক্লাপস হয়ে যাচ্ছে। অদ্ভুত শিহরণ, সেটা অনেক কল্পনা করা যায় না, সমস্ত বডি ক্লাপস হয়ে আসছে। আমি তখন সবাইকে বললাম, এখানে জিনিসপত্র ফেলে দাও, দাঁড়িয়ে জাম্পিং করো, বডিকে ওয়ার্ম করো। বডি ওয়ার্ম হবে কি, আমরা জাম্পিং করছি কিছু করো, 1টা 2টো কি 3টে ম্যাক্সিমাম, বডি অটোমেটিক বেঁকে যাচ্ছে, ব্রিদিং ট্রাবল হচ্ছে, সমস্ত কিছু সব মিলিয়ে একটা সময় আসলো এবং আমরা তাদের চতুর্দিকে তাকিয়ে শুধু দেখছি বরফ আর বরফ। সর্বনাশ করেছে। আর ওরা, আমাদের তো কোনো খবর দেওয়ার কোনো ইয়ে নেই, ওরাও বুঝতে পারছে না যে আমরা কোথায় আছি, আর ওরাও বেরোতে পারছে না, যে আমরা জানি না তো যে টাইমটা কখন আমরা ফিরবো, সেটা ও বেরোতে পারছে না যে আমাদেরকে দেখবার জন্য। ওরা বাড়িতে ওয়েট করছে, আর আমরা রাস্তায় এইভাবে করতে করতে একটা সময় হলো যখন আমরা বেন্ড হয়ে গেলাম, সামনে একদম ঝুঁকে গেলাম। আর আমরা যদি আটকে যাই, আমরা কেউ জানতে পারবে না, কেউ টেরও পাবে না। এবং কোনটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি যে মুখ ধরে যাবে, আগে ছিল রাস্তা তো দেখা যাচ্ছে না, সবই তো বরফ, আমরা শুধু বিল্ডিং টার্গেট করছি, এবং বিল্ডিং দেখবো কি, চোখেও দেখা যাচ্ছে না কিছু। বরফের মধ্যে ক্রলিং করছি, করতে করতে আমরা এগোনোর চেষ্টা করছি, অথচ মানে যদি নর্মাল অবস্থায় ক্রলিং করলে পরে, আমরা ডিফেন্সে ক্রলিং করেছি জানি, নর্মাল অবস্থায় যদি আমি 10টা স্টেপ যেতে পারতাম, সেখানে আমি 1টা স্টেপ যেতে পারছি না, এরকম। তার মানে কত পিছিয়ে যাচ্ছি। আমার যেখানে তাড়াতাড়ি যে ইয়ে করা কথা, দৌড়ে যে ওই ঘরে ঢোকার কথা, সেখানে আমি ক্রলিং করে পারছি না। শুধু ভাবছি যে আমরা তো এই কটা, তার মানে আমরা সব পুরো টিম, আমার নেভাল টিম, ডিফেন্সের টিম, এই স্পোর্টস টিম, এই পুরো টিম আজকে আমরা বরফের নিচে হারিয়ে যাব। এইসব ভাবতে 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 অনেক কষ্টে প্রায় কতক্ষণ লেগেছে আমরা জানি না। আমাদের তো সমস্ত চিন্তা শুধু একমাত্র ওই ঘরটা খুঁজে পাওয়া, ওই ঘরের সামনে যাওয়া। কিন্তু আমরা তো দাঁড়িয়ে হচ্ছে না, কোনোরকমভাবে সেখানে গিয়ে আমরা ওখানে জাস্ট ইয়েতে শুধু হাতও তো হচ্ছে না, অনেক চেষ্টা করে আমরা দরজাটাকে ব্যাং করলাম, কারণ কলিং বেল তো উপরে, আমরা তো মাটিতে শোয়া। ক্রলিং অবস্থা আমাদের খাড়া হওয়ার ক্ষমতা নেই, আমরা সোজা হতে পারছি না কেউ। আমরা শুধু ওইটাকে কোনোরকমভাবে সেই মারবো কি, আমাদের তো মনে হচ্ছে যেন সেই বাচ্চা ছেলে যদি হাত দেয় সেরকম, এরকম জাস্ট হচ্ছে, কিছুতে এসে সাউন্ড হচ্ছে না, ওরা বুঝবে কি করে, আর কোনো উপায় নেই কোনোভাবে ইয়ে করার জন্য। এই অবস্থার মধ্যে যখন বেশ আমরা মোটামুটি যে কজন একদম উপরে ছিলাম, তারা সবাই মিলে ইয়ে করে চেষ্টা করে 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 একটা সাউন্ডের ব্যবস্থা করা, সাউন্ড হলো। আর যদি 10-15 মিনিট হতো, আমরা বোধহয় হয়তো পৃথিবীতে আর থাকতাম না।
অদ্ভুতভাবে আমরা জীবন ফিরে পেয়েছি। সেই অবস্থার মধ্যে ওরা তো দরজা খুলে দেখছে, আমরা তো সব মাটিতে, ওরা তো ভাবতে পারছে না যে এরা সবাই নিচে। খুঁজে বের করে সবগুলোকে টেনে নিয়ে ভিতরে ঢুকে ওর ওয়াইফ দুজনে মিলে আমাদেরকে টেনে ভিতরে নিয়ে গিয়ে ফুল ইয়ে করে হিটার অন করে আমাদেরকে করে আস্তে 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 প্রায় ঘন্টাখানেক পরে আমাদের সমস্ত শরীরের মধ্যে একটু একটু করে বুঝতে পারছি যে আমাদের মধ্যে রক্ত চলাচল হচ্ছে। রাশিয়ার চেচেন ওয়ারও আপনি এক্সপিরিয়েন্স করেছেন। আমাদের রাশিয়ার যে চ্যাম্পিয়নশিপটা হবে আগে থেকে তো ঠিক থাকে, অনেক আগেই আমাদের যে যে জায়গায় হবে সে সমস্ত কিছু করে এয়ার টিকিট বুক করা থেকে আরম্ভ করে হোটেল বুক করা থেকে সব কিছু করা হয়ে গেছে। আমরা জানতে পারলাম যে যে জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে চেচেন ইয়ের থেকে একদম সামনে, মানে বর্ডার এরিয়াতে। আমরা যেই মুহূর্তে নামলাম রাশিয়ার যে জায়গাটা আমরা ছিলাম সেখান থেকে মস্কোতে আমরা নামলাম। মস্কোতে নামার পরে তো আমরা ওখানে গেলাম। আমরা যখন এয়ারপোর্টে যেই পৌঁছালাম, এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে দেখলাম যে আমাদেরকে টোটালি আর্মি ইয়ে দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হলো। আমরা যখন ঠিক এয়ারপোর্টের থেকে বাইরে বেরিয়ে আসলাম বোম্বিংয়ের আওয়াজ পেলাম। আমি বুঝতে পারলাম যে চেচেন যে ফায়ারিং ইয়েটা হচ্ছে, চেচেনে যে যুদ্ধ, সে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমরা বর্ডারে। আর বর্ডার তো সে জানতাম, কিন্তু চেচেনের যুদ্ধ যে শুরু হয়ে যাবে আমরা থাকা অবস্থায় সেটা ভাবতে পারিনি। আমাদের টোটাল আর্মি দিয়ে ঘিরে নিয়ে আমাদের গাড়িতে তুলে ঠিক মাঝখানে আমরা, অদ্ভুত একটা সিনারি আমি কল্পনা করতে পারবে না সেই সময়। ওই অবস্থায় আমরা মাঝখানে, আর টোটাল আর্মি আমাদেরকে ঘিরে রেখেছে, ঘিরে রেখে প্রতিটি গাড়ি আমাদের ইয়ে দিয়ে আমরা মাঝখানের গাড়ি চলছে আমাদের, ওরা আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে। এটা অদ্ভুত অনুভূতি, মানে যুদ্ধ, ওদিকে বোম পড়ছে, আওয়াজ পাচ্ছি, সমস্ত কিছু ইয়ে হচ্ছে, অথচ আমরা উপায় নেই, আমরা এসে পৌঁছে গেছি। সুতরাং ওখান থেকে আমাদেরকে বেরোনোর কোনো রাস্তা নেই। আমাদেরকে যেভাবে গার্ড করে নিয়ে গেল কল্পনা করা যায় না। এরা একটা অদ্ভুত একটা ইয়ে, যে ওটাও একটা বিরাট অভিজ্ঞতা যে পুরো মিলিটারি স্কোয়াড করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এটা তো একটা বিরাট ডিসিপ্লিন লাইফ, তার সাথে মেন্টালি স্ট্রং থাকা, ফিজিক্যাল ফিটনেস, স্পোর্টসও আছে এর সাথে, কিন্তু আপনার কিছু ফিটনেস ডায়েট কি আমরা দিতে পারি আমাদের দর্শকদের জন্য বা ইয়াং জেনারেশন? হ্যাঁ, আমি একটা কথাই বলবো, ইয়ং ছেলেদেরকে বিশেষ করে, বয়স্ক যারা যারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মেডিসিনের উপরে গিয়ে, আমি শুধু একটা কথাই বলবো, এটা আমার রিকোয়েস্ট টু অল ইয়ং জেনারেশন, যে তোমরা কোনোভাবে যত কিছুই হোক না কেন ওষুধটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ হচ্ছে আমার একটুখানি ব্যথা হলো, একটু লুজ মোশন হলো বা একটা হলো, মেডিসিন খাবে না। কারণ এই মেডিসিনটা এমনই জিনিস যে আজকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই এটাও, এর ভিতরে একটা কোভিডটাও ঢুকে যাচ্ছে। কোভিডটা সৃষ্টি হলো কী করে? ডিপলি যদি দেখা যায় কোভিড সৃষ্টি হয়েছিল কী জন্য? শুধু এই মেডিসিনের কারণে। কারণ সমস্ত মেডিসিন বন্ধ হয়ে যাচ্ছিলো, সমস্ত ফার্মেসি বন্ধ হয়ে যাচ্ছিল, প্রোডাকশন কমে গেছিল। দেখলো একটি মাত্র রাস্তা, এমন একটা জিনিস তৈরি করা, যে জিনিসটাতে। তো সুতরাং এই অবস্থার মধ্যে আপনার মতন ফিটনেস আমিও পেতে চাই, সবাই পেতে চাই। একটু বলুন সকালে উঠে কি করতে হবে? প্রত্যেকটি লোককে, মেয়ে হোক, ছেলে হোক, বয়স্ক হোক, বাচ্চা হোক, ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বাসি মুখে যে লালাটা ভিতরে আছে, সেই লালা থাকা অবস্থায় থুতু ফেলার আগে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খাওয়া। আমি বলবো ভারতবর্ষে 140 কোটি লোক যদি কালকে সকাল থেকে আরম্ভ করে, আমি বলবো অনেক 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 দূর এগিয়ে যাবে তারা। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে মেডিসিন, আমরা এই কেউ 20% দিচ্ছে, কেউ 10% দিচ্ছে, কেউ 5% দিচ্ছে, এর পিছনে দৌড়ে 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 আমরা করছি। আমাদের রান্নাঘরে সব আছে। আমাদের রান্নাঘরে মানে মানুষ যারা, মনুষ্য জাতির রান্নাঘর, সে যে কোনো জাতি হোক না কেন, কিছু জিনিস আছে যেটা কমন। সেটা হচ্ছে কালো জিরে, সাদা তিল, আখরোট, তারপরে মেথি, তারপরে জোয়ান, আমন্ড, এই যে জিনিসগুলো সমস্ত আছে, এই সব জিনিসগুলো যেগুলো রান্নাঘরের ম্যাক্সিমামই ব্যবহার হয়, হচ্ছে বিরিয়ানি তৈরি হচ্ছে, দিয়ে দিল সমস্ত কিছু, কিসমিস থেকে আরম্ভ করে সব কিছু। ওইভাবে কেন খাবো?
সিস্টেমের, হ্যাঁ একটা জিনিস হচ্ছে সব জিনিসের একটা সিস্টেম আছে। আমি ভালো জিনিস খেলাম, আমি প্রচুর পরিমাণে জল খেয়ে নিলাম না, জল যেটা শরীরে নিতে পারবে সেটুকু। কারণ জলটা কোথায় যাচ্ছে একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে এই যে সকালবেলা জলটা খাওয়া হচ্ছে, কী জন্য খাওয়া হচ্ছে? এর প্রথম কাজটা হচ্ছে ওই যে লালাটা মুখের মধ্যে আছে, এই লালাটা কিন্তু অ্যাসিড। এই অ্যাসিডটা কী করছে গিয়ে তার প্রথম কাজ হচ্ছে কিডনি দুটোকে পরিষ্কার করা। আমি সবাইকে বলবো, ভারতবাসী সবাই সকালবেলা উঠে যদি এই জিনিসটা করতে পারেন, আপনার কিডনি পরিষ্কার হবে। কিডনি পরিষ্কার আর কেউ করতে পারে না। কিডনি পরিষ্কার করতে হলে পরে ওই যে লালা, ওই যে অ্যাসিড, ওই অ্যাসিড গিয়ে কিডনি পরিষ্কার করবে, আপনার চিরজীবনে কোনো দিন কিডনির কোনো সমস্যা হবে না। আর কিডনির সমস্যা যদি না হয়, লিভারে যে আনুষঙ্গিক আছে সেগুলো সমস্ত সতেজ থাকবে। যে কোনো সময় যে কোনো অসুস্থ অবস্থায় হোক না কেন, গরম জলটা খাওয়ার চেষ্টা করবেন। কোনো কস্টিং না, কিচ্ছু না, কোনো কিছুর প্রয়োজন নেই, গরম জল খাওয়ার চেষ্টা করবেন। আর যদি শরীরে ডিহাইড্রেশন কোনো সময় হয়ে যায় হয়, ওই ওআরএস খাবেন না, কিনে খাবেন না, কিছু ঘরে আছে। আমরা দেখি এখন ওআরএসটা রেডি হয়ে গেছে না, কিনলাম, প্যাকেট খুললাম, ঢাললাম, খেয়ে নিলাম। না, নাথিং। ওআরএস খাবেন না, আমি বলবো ওআরএস খাবেন না। তাতে যদি ওআরএস যারা কোম্পানি যারা তারা যদি আমাকে আমার এগেনস্টে করতে পারে। ওআরএসটা সত্যিকারের কথা হচ্ছে আমার ঘরে আছে নুন, লেবু আর ঈষদৃষ্ট গরম জল, কিচ্ছু দরকার নেই, কোনো ওআরএসের দরকার নেই, সমস্ত রোগ প্রতিরোধ করবে। আর এই যে কালো জিরে যা ঘরে আছে, এই কালো জিরে খাওয়ার নিয়ম আছে, পদ্ধতি আছে একটা। প্রথম কথা হচ্ছে কালো জিরে প্রচণ্ড হার্ড, প্রচণ্ড খালি চিবিয়ে খেলে দেখবেন সহ্য করতে পারা যাবে না। ওই জন্য কালো জিরেটাকে একটুখানি গরম করে, ঈষদৃষ্ট গরম করে ভাজাও ঠিক হচ্ছে না, অথচ গরম করে সেটাকে ঠান্ডা করে একটা কোটোর মধ্যে রেখে দেওয়া হবে। প্রতিদিন সকালবেলায় 1/2 চামচ কালো জিরে, 1 চামচ সাদা তিলটাকে ওইভাবে ভেজে নিয়ে রেখে দেওয়া। যদি দুটোকেই ভাজা অবস্থায় 2 জায়গায় রাখা হয়, একটা কোটো রাখলে হবে না। অনেকে ভুল করছে, কালো জিরা আর ইয়েটা যেহেতু একসাথে খাবে, আর দুটো একসাথে না, দুটোর মাপ আছে, সব জিনিসেরই কিন্তু মাপ আছে। ভুল করবেন না, কালো জিরে 1/2 চামচ, সাদা তিল 1 চামচ। সাদা তিলের যে কি গুণ কল্পনা করা যায় না। জীবনে কোনো দিন হাই প্রেশার হবে জলে মিক্স করতে হবে না, চিবিয়ে নিতে হবে, চিবিয়ে নিয়ে গরম জল দিয়ে গিলে ফেলতে হবে, চিবিয়ে পেস্ট হবে, গরম জল দিয়ে গিলে ফেলতে হবে। মানে এটা কি রোজ করতে হয় না? রোজ করতে দিন 10 একসাথে করে, আবার দিন 4-5 গ্যাপ দিয়ে আবার, যাতে হ্যাবিচুয়েটেড না হয়। সুন্দর আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাবেন। এই অবিশ্বাস্য অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। কেআইপি স্টুডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আমিও খুব খুশি হলাম। নমস্কার, সবাইকে নমস্কার জানাই।